ভেক্টরের যোগ কিন্তু এইরকম বীজগাণিতিক নিয়মে হয় না, এটা একটু ডিফারেন্ট। সো সেইটা আমরা শিখব ভেক্টরের যোগ কিভাবে করে। এর কিছু সূত্র আছে। ভেক্টরের বিয়োগ আমরা শিখব। আমরা তো ভেক্টরের যোগ করতে পারছি। এখন মনে করো তোমাকে যদি বলা হয় আচ্ছা 5 আর 7 দুইটা সংখ্যা যোগ করলে কত হয়, তুমি বলবা 12 হয়। এখন আমি যদি বলি আচ্ছা 12কে তুমি যদি দুইটা সংখ্যায় ভাঙো তাহলে কতভাবে ভাঙতে পারো, তুমি বলবা ভাই এটা তো অনেকভাবে ভাঙা যায়। 12কে আমি যদি ভাঙতে চাই তাহলে অনেকভাবে ভাঙতে পারি, 2 যোগ 10, 1 যোগ 11, 3 যোগ 9, এরকম অসংখ্য কোটি কোটি উপায়ে ভাঙতে পারি। শুধু কি দুইটা উপায়ে ভাঙা যায়, তিনটা উপায়েও কিন্তু চাইলে ভাঙতে পারি। 2 যোগ 5 যোগ 5, 2 যোগ 4 যোগ 6, এরকম বিভিন্ন উপায় কিন্তু আমরা একটা সংখ্যাকে ভাঙতে পারি। ঠিক তেমনি একটা ভেক্টরকে ভাঙার যে উপায় সেইটাকে আমরা বলি ভেক্টরের বিভাজন, ভেক্টরের উপাংশে বিভাজন। এগুলা নিয়ে আমরা দেখব এবং এটা পুরোটা ইন্টার লাইফে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। কিন্তু আমাদের পুরো ভেক্টর অধ্যায়টাই আমাদের পুরো ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তুমি দেখবা প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে ভেক্টরের কিছু না কিছু টপিক আছেই আছে। তো দেখো এরপরে থাকবে হলো ভেক্টরের উপাংশে বিভাজন যেটা বললাম এবং উপাংশে বিভাজনের কিছু উদাহরণ। তারপরে খুবই গুরুত্বপূর্ণ টপিক এইটা, নদী নৌকা রিলেটেড সমস্যা বলি। তারপরে আছে হলো আয়ত একক ভেক্টর, যদিও এটা বিশেষ ভেক্টরের মধ্যে পড়ে যাবে, এগুলো আমরা আজকেই দেখব। তারপরে ভেক্টরের যোগ আছে, মানে আমরা প্রথমে একরকম ভাবে যোগ করা শিখব, তারপর আরেকটু এফিশিয়েন্টলি আরেকটু স্মার্টলি যোগ বিয়োগ করা শিখব ভেক্টরের। ভেক্টরের যোগকে বলা হয় লব্ধি করা। সো লব্ধি বের করার আমরা আরেকটা উপায় শিখব। আপেক্ষিক বেগ, যে একজনের সাপেক্ষে আরেকজনের বেগ কত হয় সেইগুলা নির্ণয় করা শিখব। আমরা যোগ শিখলাম, বিয়োগ শিখলাম, এরপরে আছে ভেক্টরের গুণ, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কি করে বের করতে হয়, এরকম টাইপের বিভিন্ন প্রশ্ন। যে দুইটা ভেক্টর আছে তাদের তলের সাথে কোণ কত, ক্ষেত্রফল কত, সমতলীয় ভেক্টর কিনা, এরকম বিভিন্ন টপিক আছে। তোমাদের এই ভেক্টর অধ্যায়ের গুণ পর্যন্ত আমি তোমাদের কভার করে যাব। এর পরের যে অংশটুকু ক্যালকুলাসের হাতেখড়ি, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, এই পার্টটুকু পড়াবেন তোমাদের অপূর্ব ভাইয়া। অপূর্ব ভাইয়া এই জিনিসগুলা কভার করে ফেলবেন, ক্যালকুলাসের হাতেখড়ি, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল। এবং এখান থেকেই অপূর্ব ভাইয়া চলে যাবে কোথায়, গতিবিদ্যা অধ্যায়ে। কারণ গতিবিদ্যা অধ্যায়ের সাথে এগুলো অনেক বেশি রিলেটেড। এই জন্য পুরো ক্যালকুলাসের হাতেখড়ি থেকে শুরু করে আমাদের একেবারে গতিবিদ্যা শেষ পর্যন্ত চলে যাবে অপূর্ব ভাই। আর আমি তোমাদের এখানে দেখা যাবে এই গুণ পর্যন্ত ভেক্টর অধ্যায়টা কভার করে যাব। ঠিক আছে, ওকে। সো চলো আমরা তাহলে প্রথম থেকে শুরু করি। এটা ছিল চ্যাপ্টার ম্যাপিং। আজকে আমরা চেষ্টা করব এই তিনটা টপিক কভার করে ফেলার, বিসমিল্লাহ। সো সবার আগে দেখো রাশি নিয়ে আমরা কথা বলবো। রাশি কি জিনিস? রাশির ইংরেজি নাম হচ্ছে কোয়ান্টিটি। সো রাশি বলতে আমরা কি বুঝি? এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, যা কিছু মাপা যায়, যেমন এই কিবোর্ডের ভর মাপা যায়, এর একটা দৈর্ঘ্য মাপা যায়, এর একটা প্রস্থ মাপা যায়, এর উপরে কয়টা কি আছে সেই সংখ্যা মাপা যায়। এই জগতে যত কিছু পরিমাপ করা যায় সেইগুলাকে আমরা বলি রাশি। যেমন দৈর্ঘ্য পরিমাপ করা যায়, তাহলে দৈর্ঘ্য একটা রাশি। আমার ভর পরিমাপ করা যায়, তাহলে ভর একটা রাশি। তাহলে এইটা সংজ্ঞা, এটা একটু খাতায় লিখে রাখতে পারো। এখন যদি লিখতে গিয়ে মনোযোগ নষ্ট হয় তাহলে এখন লিখতে যেও না, আগে ক্লাসে ফোকাস করো। কারণ এগুলা তো স্লাইডেই আছে, তোমাকে তো আমি স্লাইড পরে দিয়েই দিব, তুমি তো পরে স্লাইড দেখেই খাতায় তুলতে পারবা। ঠিক আছে, সো এই জন্য আগে ক্লাসে মনোযোগ দাও, লিখতে গিয়ে মনোযোগ নষ্ট হলে লেখার দরকার নাই এখন। আচ্ছা, তো দেখো ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, আমরা যা কিছু মাপতে পারি সেগুলাকে আমরা বলি রাশি। এখন এই ভৌত রাশি যেটা, সেইটাকে খেয়াল করে দেখো, নির্ভরশীলতার উপরে ভিত্তি করে আমরা রাশিকে দুই ভাগে ভাগ করে ফেলতে পারি। একটাকে আমরা বলি মৌলিক রাশি, একটাকে আমরা বলি মৌলিক রাশি, মৌলিক রাশি, এবং আমরা আরেকটাকে বলি লব্ধ বা যৌগিক রাশি, লব্ধ বা যৌগিক রাশি। দেখো নির্ভরশীলতার উপর ভিত্তি করে, এটা আবার কিসের ভিত্তি ভাই? নির্ভরশীলতা আবার কি জিনিস? সো দেখো নির্ভরশীলতার উপর ভিত্তি করা মানে হচ্ছে এই যে রাশিগুলা, সেই রাশিগুলাকে প্রকাশ করার জন্য
তাদেরকে অন্য কোনো রাশির উপরে ডিপেন্ড করতে হয় না। যেমন আমি এখানে কয়েকটা উদাহরণ দেই। যেমন 1 নাম্বার, এরকম 7টা মৌলিক রাশি আছে। একটা হলো ভর, তারপরে আছে কে দৈর্ঘ্য, দৈর্ঘ্য, এরপরে আছে কি সময়, সময়, তারপরে আছে কি তাপমাত্রা। এগুলা সব মৌলিক রাশি, অর্থাৎ এগুলাকে প্রকাশ করার জন্য আমাদের অন্য কোনো রাশির কিন্তু দরকার হয় না। তারপরে আছে বিদ্যুৎ প্রবাহ, দীপন তীব্রতা, বিদ্যুৎ প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ। তারপর আলোর ক্ষেত্রে একটা আছে রাশি, সেটা হলো দীপন তীব্রতা। এবং ফাইনালি যেটা, এটা হচ্ছে পদার্থের পরিমাণ বা মোল, পদার্থের পরিমাণ বা মোল। পদার্থের পরিমাণ লেখাটাই উত্তম। সো পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ। খেয়াল করো, এই রাশিগুলাকে প্রকাশ করার জন্য অন্য কোনো রাশির দরকার হয় না। তাই এগুলাকে আমরা বলি এরা কারোর ওপর নির্ভরশীল না। এই রাশিগুলা কারোর ওপরে নির্ভরশীল না। এদেরকে আমরা বলছি কি মৌলিক রাশি, এদেরকে আমরা বলছি মৌলিক রাশি। এই রাশিগুলা প্রকাশ করার জন্য অন্য কোনো রাশির দরকার হয় না। কিন্তু যেগুলা যৌগিক রাশি, যেমন কয়েকটা যৌগিক রাশির উদাহরণ যদি আমি বলি, ধরো বল হতে পারে, তারপরে ধরো বেগ হতে পারে, যেমন এগুলা তো আমরা জানি, এই জন্য এগুলা লিখছি। ত্বরণ হতে পারে, তারপরে ধরো চাপ হতে পারে। বলো তো এখানে প্রত্যেকটা রাশি, তারপর কাজ হতে পারে, প্রত্যেকটা রাশিকে প্রকাশ করার জন্য কিন্তু মৌলিক রাশির প্রয়োজন। যেমন বেগের ক্ষেত্রে আমি যদি বলি বেগ সমান v = কত, s/t না? তাহলে বলো তো s এটা দৈর্ঘ্যের একক, t যেটা সময়ের একক। তাহলে খেয়াল করো v এর এককটা যেটা, সেটা কিন্তু মিটার পার সেকেন্ড। খেয়াল করো, এটাকে প্রকাশ করার জন্য আমার দুইটা রাশি কিন্তু প্রয়োজন হলো। এই বেগটাকে প্রকাশ করার জন্য আমার দুইটা মৌলিক রাশির প্রয়োজন হলো। তাহলে মৌলিক রাশি কোনগুলা? মৌলিক রাশি হচ্ছে যেগুলাকে প্রকাশ করার জন্য অন্য কোনো রাশির প্রয়োজন হয় না। আর যৌগিক রাশি কোনটা? যেগুলাকে প্রকাশ করার জন্য মৌলিক রাশির প্রয়োজন হয়। যাদের এই সকল রাশিগুলাকে প্রকাশ করার জন্য দুই বা ততোধিক মৌলিক রাশির উপরে নির্ভরশীল হতে হয়। ঠিক আছে? তাহলে এটা কিসের উপর ভিত্তি করে ভাইয়া? নির্ভরশীলতার উপরে ভিত্তি করে রাশিকে দুই ভাগে ভাগ করা যায়। দেখো এখানে কিন্তু স্কেলার ভেক্টর এখনো কিছুই আসে নাই। এখন আসো, এই যে যতগুলো রাশির কথা আমরা দেখলাম, আমরা যতগুলো রাশির কথা দেখলাম, মৌলিক রাশি, যৌগিক রাশি, এইগুলা কিসের উপরে ভিত্তি করে বানানো? নির্ভরশীলতার উপরে ভিত্তি করে। অর্থাৎ আমরা যদি কোনোটার ভরের কথা বলি, দৈর্ঘ্য বের করতে চাই, সময় বের করতে চাই, এগুলা কিন্তু দেখো এই ধরনের মৌলিক রাশিগুলাকে প্রকাশ করার জন্য অন্য কোনো রাশির প্রয়োজন হয় না। এরকম 7টা মৌলিক রাশি আছে। আর যৌগিক রাশি হচ্ছে সেইগুলা যেগুলাকে প্রকাশ করার জন্য আমাদের মৌলিক রাশির সহায়তা লাগে। তাহলে এটা ডান, আমরা বুঝছি। এখান থেকে কি প্রশ্ন আসে? না, এখান থেকে খুব একটা প্রশ্ন আসে না। প্রশ্ন আসে মূলত এই জায়গার থেকে। সো ভৌত রাশিকে প্রকাশ করার ধর্ম অনুসারে বা দিকের বিবেচনায় যে কোন ধরনের রাশিগুলার দিক আছে আর কোন ধরনের রাশিগুলার দিক নাই, তাদের উপরে ভিত্তি করে আমরা রাশিকে দুই ভাগে ভাগ করতে পারি। রাশিকে দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি স্কেলার রাশি, দিক অদিক রাশি বা স্কেলার। একটাকে আমরা বাংলাতে বলি হচ্ছে অদিক রাশি, অদিক রাশি, বা ইংরেজিতে বলা হয় স্কেলার, স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশি। এবং আরেকটাকেই আমরা বলছি দিক রাশি। বাংলাতে দিক রাশি বললেও এটা খুব একটা প্রচলিত না। দিক রাশি বা ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর। সো বুঝতেই পারছো আমাদের এই অধ্যায়ের আলোচনার বিষয় কি। এই অধ্যায়ে আমরা মূলত দিক রাশি বা ভেক্টর নিয়ে কথা বলবো। তো ভাইয়া, প্রকাশ করার ধর্ম বা দিক বিবেচনা, এটার মানে কি? এটার মানে হচ্ছে স্কেলার রাশি হচ্ছে এমন টাইপের রাশিগুলা, স্কেলার রাশি হলো এমন টাইপের রাশিগুলা যেগুলাকে প্রকাশ করার জন্য আমাদের শুধুমাত্র মান হলেই চলে। যেমন উদাহরণ কি হতে পারে? ভর।
আমি যদি বলি যে সাপোজ